সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। আপনারা জানেন যে সিলেটের টুকের বাজারে গ্যাসে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গিয়েছিলেন ফকির আলী এবং ওনার পরিবার আজ অসহায় এবং একটি মামলাও হয়েছে। সেই মামলার অগ্রগতির জন্য এলাকাবাসীর উদ্যোগে আজকে এখানে একটি বৈঠক হয়েছিল এবং সেখান থেকে আমরা তাদের সামনের দিনে কার্যক্রম কী কী রয়েছে সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে আজকে জেনে নেব। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। এখানে দেখছেন বৃহত্তর এই টুকের বাজার এলাকার অনেক মানুষ রয়েছেন এবং তারা এখানে অনেক আলোচনা করেছেন। আলোচনা সাবেককে তাদের আলোচনায় কি উঠে আসলো এবং তারা এই বিচার পাওয়ার জন্য কী কী পদক্ষেপ নেবেন সেই বিষয়টা আমরা আজকে এখান থেকে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে জেনে নেব। আমরা আজকে জানতে চাই যে আপনাদের আগুনে পুড়ে যে দগ্ধ হয়ে মারা গেছেন ফকির আলী, ওনার বিচারের দাবিতে আসলে সামনের যে দিনগুলোতে আপনারা কর্মসূচি দিবেন সেই কর্মসূচির মধ্যে কি কি রয়েছে আপনাদের? আমি আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যে ঘটনাটি ঘটেছে আপনারা সকলেই জানেন যে 13 তারিখ ডিসেম্বরের 13 তারিখ এই টুকের বাজার ব্রিজের ঠিকাদার তার ব্রিজের কাজ করতে গিয়ে তাদের এসকেভেটরে আঘাতে গ্যাস লাইন লিকেজ হয়ে একটি দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আপনারা সকলেই জানেন যে এলাকার মানুষ এই বিষয়ে তার যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে এবং অবহিত করার পর এখানে গ্যাসের যে লাইনের কাজ তারা করে তারা এসেছিল এবং উপস্থিত সময়ে রাস্তার ডান পাশের যে গ্যাস লিকেজটি সেটি বন্ধ করা হয়েছে এবং বাম পাশের রাস্তার বাম পাশের যে গ্যাস লাইনটি লিকেজ হয়েছিল সেটি এইভাবেই রয়ে গেছে। এবং যারা গ্যাস লাইন মেরামতের কাজে এসেছিল তারা বলেছিল 30 থেকে 40 হাজার টাকা লাগবে, এটা গাড়ি নিয়ে আসতে হবে এবং এটাকে মেরামত করতে হবে। তখন এই ব্রিজ কর্তৃপক্ষের যে লোক ছিল তারা সেটা তাদেরকে ম্যানেজ করতে পারে নাই এবং তাদের দায়িত্ব অবহেলার কারণে গ্যাস লাইন থেকে বের হতে থাকে। এবং ওই সময় শাহিদ ফকির তার একটি এই রাস্তার পাশে একটি টং দোকান ছিল, সেই টং দোকানে সে ঢুকছে। ওই সময় রাস্তার প্রতীক হয়তো কেউ সিগারেট খেয়ে অথবা মেসের খাটি ফেলে দিছে, সেখানেই মানে অর্থাৎ অগ্নিদগ্ধ হয়ে সে হাসপাতালে গেছে এবং 15 তারিখ 6টার সময় সে মৃত্যুকুলে পতিত হয়, সে মারা যায়। এবং এই মারা যাওয়ার সংবাদ শুনে এলাকার মানুষ খুবই ফুঁসে ওঠে এবং তাৎক্ষণিকভাবে এখানে এলাকার মানুষ তার প্রতিবাদ জানায় এবং প্রতিবাদের সময়ে এইখানে জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসি সাহেব এসে উপস্থিত জনতাকে সান্ত্বনা দিয়ে বলেন যে আপনারা এই বিষয়ে যে আইনি পদক্ষেপ নেবেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব, এই আশ্বস্ত করায় তখন সেখান থেকে এই আমাদের ব্যারিকেড প্রত্যাহার হয়। প্রত্যাহারের পর তখন আমরা পোস্টমর্টমের দিকে যাই। এখানে আমরা প্রায় বিকেল 3 ঘটিকা হয়ে যায় পোস্টমর্টম করে নিয়ে আসতে আসতে। তখন মাগরিবের নামাজের পর তার জানাজা শেষ হয়। রাত্রিবেলায় তার পরিবার এবং এলাকার লোকজন সেই বিষয় নিয়ে চিন্তা করেন যে একটি আইনগত সিদ্ধান্ত আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। আজকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 আজকে 8 দিন অতিক্রম হয়ে গেছে। এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া এলাকার মানুষের মধ্যে একটি চিন্তা আসছে যে একটা মানুষ জেলদন্ত একটা মানুষ সে মারা গেল, তাদের দায়িত্ব অবহেলায় তারাও কিছু করতে আসলো না এবং আইনগতভাবে যে প্রত্যাশায় আমরা দরখাস্ত দাখিল করলাম সেখানেও কিছু হলো না। তাই এখন সিদ্ধান্ত হয়েছে যে আগামী মঙ্গলবারে অর্থাৎ
আমাদের এই এলাকার পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হবে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশের সকল স্তরে এই বিষয়টি জানাবার জন্য দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত আমরা জানিয়ে দিতে চাই যে যদি তার আইনি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, এলাকার মানুষ জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করবে এবং সেই সাথে সাথে তারা একটি সময়ের চিন্তা করেছেন যে আগামী 10 দিনের মধ্যে যদি এই আসামিগুলো যদি গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসা হয়, তাহলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি নিতে এলাকার মানুষ বাধ্য থাকবে। এবং এই এলাকার মানুষের কাছে অত্যন্ত আপনজন ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। তার পরিবার যদি একেবারেই যদি গরিব হয়েও থাকে, কিন্তু সে খেতে খাওয়া মানুষ, কিন্তু সে কর্ম করে তার জীবন যাপন করেছে, যার জন্য এলাকার মানুষ তার জন্য সকলেই তার বিদেহী আত্মার জন্য দোয়া করতেছে এবং তার বিচারের জন্য এলাকার মানুষ ঐক্যমত্য পৌঁছে গেছে। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। আগামী দিনে আপনাদের যে কর্মসূচিগুলো, কি কি কর্মসূচি আপনারা দিবেন বলে আশা করছেন? বললাম যে 10 দিনের সময় আমরা দেব। 10 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য, তাদেরকে যদি কোর্টে সোপর্দ করা হয়, তাহলে আমরা মনে করব যে অন্ততপক্ষে যে আমাদের দায়িত্ব পালন হয়েছে এবং তার আত্মা শান্তি পেয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। এই যে ইন্সপেক্টর যে কোম্পানিটি, সেই কোম্পানির কোনো কাউকে গ্রেফতার করা হয়নি। এখানে দুজন যারা যোগাযোগ করেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়নি। গ্যাসের দায়িত্ব অবহেলা যারা করেছেন, তারা জানেন যে গ্যাসের দায়িত্ব অবহেলা যারা করেছেন, এই লাইনে কারা কাজ করতে এসেছিল, কারা টাকা খুঁজেছিল, কারা এই কাজটি করে নাই, এটা গ্যাস কর্তৃপক্ষ জানে। আমরা চাই সকল স্তরে সেই যে তাদের দায়িত্ব অবহেলার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম 6 নং টুকের বাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ সাহেবের সাথে, এবং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফকির আলী মারা গেছেন এবং এর জন্য দায়ী কারা, শাহিদ ফকির, এর জন্য দায়ী কারা, সেই বিষয়টা কিন্তু তারা আইনিভাবে আইনকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে তারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন এবং এখনও বলছেন তারা আরও 10 দিনের আলটিমেটাম দিবে। প্রয়োজনে তারা স্মারকলিপি প্রদান করবেন বিভিন্ন জেলা প্রশাসকের বরাবর বা বিভিন্ন জায়গায়। এরপরেও যদি কোনো কাজ না হয়, তো তারা এলাকাভিত্তিক আন্দোলন তারা গড়ে তুলবেন। এই ছিল আজকে আমাদের এখান থেকে যে আপডেট খবরগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি যারা দায়িত্বশীল আছেন এই বিষয়টা মাথায় রেখে, আমরা জানি যে সিলেট এই হত্যা নিয়ে অনেক ঘটনা ঘটছে ইতিমধ্যে এবং সিলেটে উত্তাল রয়েছে এখন পর্যন্ত। এবার যদি এটা নিয়েও কিন্তু সিলেটের বাসী জেগে উঠে এবং অসহায় গরিব দারিদ্র এই ফকির আলীর বিচার না পায়, তাহলে সিলেটবাসী হয়তো আবার জেগে উঠবে। সেটা হবার আগেই আমরা আশা করব দায়িত্বশীলরা এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের সাথে কথা বলে এটি একটি সমাধানে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকে সিলেটের টুকের বাজার থেকে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে শেষ করে দিচ্ছি আমাদের ভিডিও, এখানে আমরা শেষ করে নেব। পরবর্তীতে আমরা যদি কোনো আপডেট খবর থাকে সেটাও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন। আমরা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সংবাদ সংস্থা আমরা এলাকারই সন্তান। আর আসলে আমরা যে মিডিয়ার জগৎ আসলে আমাদের ধন্যবাদ মা, ধন্যবাদ। আমরা কথা বলবো এই আন্দোলনকে সফল করার জন্য কিন্তু এখানে একটি কমিটি হয়েছে। সেই কমিটির বিষয়ে নয়গ্রাম যুব সংঘের সম্মানিত সভাপতি, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে তারা কতটুকু আশাবাদী যে তারা আন্দোলনকে সফল করতে পারবেন এবং নিহত ফকির আলীর বিচার তারা
বিচারের লক্ষ্যে যে কাজ করবেন সেগুলো তারা সফল করবে। আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আপনাদের এখানে যে কমিটি গঠন করা হয়েছে, আন্দোলন কমিটি সম্ভবত, সেখান থেকে যদি আপনি একটু আমাদেরকে ক্লিয়ারলি বা আমাদের দর্শকের জন্য এটা একটু ক্লিয়ার করে দেন। ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে। আসলে আপনি একটু আগে আমাদের চেয়ারম্যান সাহেবের সৈনং টুকিবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব আল্লাহ শহীদ আহমদ সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আসলে উনাকে আহ্বায়ক করে এবং অ্যাডভোকেট ফারুক আহমদ সাহেবকে সদস্য সচিব করে আমাদের একটি আন্দোলনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এবং আপনি অবশ্যই অবগত হয়েছেন যে এখান থেকে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এর একটা বিচার চাচ্ছি। এবং আপনি জানেন, অবশ্যই লক্ষ্য করবেন যে পরিবারে থেকে ছেলেটি নিহত হয়েছে আসলে অত্যন্ত দরিদ্র। এবং এই প্রেক্ষিতে আমরা যে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি, আপনি জানেন সিলেটের মানুষ আন্দোলনের জন্য সবসময় সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা চাই আইনি প্রক্রিয়া যদি এর সুন্দর একটি সমাধান হয় তাহলে আমরা অবশ্যই সেটা বিবেচনা করবো, আন্দোলনের দিকে যাব না। আর আপনি লক্ষ্য করবেন ঐতিহ্যবাহী সদরের বৃহত্তর টুকের বাজার এলাকা সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় ভূমিকা পালন করি। অতীত ইতিহাস আমাদের রয়েছে। ইনশাআল্লাহ এই শাহিদ আহমদ ফকির যে অবহেলায় নিহত হয়েছে, যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেওয়া না হয় তাহলে আমরা এই বৃহত্তর টুকের বাজারের মানুষ রাস্তায় নামবো এবং রাস্তায় নেমে আমাদের দাবি আমরা আদায় করব। আপনারা এখান থেকে ক্লিয়ারলি বলতে চাচ্ছেন যে ফকিরের যে মৃত্যুটা হয়েছে সেটা নিঃসন্দেহে এখানে কারো না কারো অবহেলা রয়েছে, যার ফলে এই অকাল মৃত্যুটি হয়েছে। এজন্য আপনারা মামলা দায়ের করেছেন এবং এজন্যই আপনাদের আন্দোলন, যে এর সুস্থ বিচার আপনারা দাবি করছেন। এটাই তো আপনাদের ক্লিয়ার বিষয়। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বললাম, শুনলাম, বুঝলাম এবং আপনারাও বুঝেছেন। নিহত ফকির আলী কিন্তু অকালে চলে গেছেন। ওনার পরিবার পরিজন আজ নিঃস্ব হয়ে গেছে, একদম অসহায় দারিদ্র একটি পরিবার। আপনারা জানেন যে এর আগেও আমরা ভিডিও দিয়েছি, ফকির আলীর জানাজার নামাজের আগেও আমরা তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছি। ফকির আলীর পরিবারের রুজি রুটি সব ছিলেন কিন্তু ফকির আলী। ওনার 4টি সন্তানও রয়েছে। সেই সন্তানগুলো এখন কোথায় যাবে, কি করবে, এর দায়ভার কে নেবে, সেই বিষয়ে কিন্তু এখানকার দায়িত্বে যিনি আছেন, যারা আছেন এই এলাকার বৃহত্তম এলাকা টুকের বাজার নয়গ্রাম যুব সংঘ সহ এলাকার ছোট বড় সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং এই আন্দোলনকে সফল করার চেষ্টা করছেন। তবে তারা এর আগে এখানে নেতৃবৃন্দ যারা বলেছেন যে আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের প্রতি সম্মানও করি, কিন্তু এখন পর্যন্ত আইন থেকে কোনো সহায়তা বা সহযোগিতা পাচ্ছেন না, যার ফলে তারা আজকে টুকের বাজার বৃহত্তর টুকের বাজারবাসী নয়গ্রাম যুব সংঘ এখানে অফিসে বসেই তারা আজকে আলোচনা করেছেন এবং 10 দিনের আলটিমেটাম দেবেন, স্মারকলিপি প্রদান করবেন। বিভিন্ন সেক্টরে তারা সেই দাবিটুকু তুলে ধরেছেন। এখানে 1 নং ওয়ার্ডের মেম্বারও রয়েছেন গিয়াসউদ্দিন ভাই। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি তো সবসময় এইরকম বিভিন্ন সমস্যায় বা বিভিন্ন আন্দোলনে আপনাকে দেখতে পাই, এই বিষয় নিয়ে আপনার বক্তব্যটা কি? শাহিদ ফকির যে কন্ট্রাক্টরের গাফলতির কারণে, এক্সকেভেটরে মাটি কাটার কারণে এই ঘটনাটা ঘটছে এবং জালালাবাদ গ্যাসের যথেষ্ট গাফলাতি রয়েছে। এত বড় একটা দুর্ঘটনা হওয়ার সত্ত্বে, গ্যাস লিকেজ হওয়ার সত্ত্বেও তারা এটা পরিপূর্ণ না করে তারা চলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যেভাবে কন্ট্রাক্টরে এক্সকেভেটরের মাধ্যমে মাটি কাটার মাধ্যমে এইটা দুর্ঘটনা ঘটাইছে, একইভাবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সেখানে দায়ী রয়ে গেছে। আমাদের এলাকার মুরব্বিয়ান সিদ্ধান্ত নিবেন, আমরা একটা মামলাও করেছি। আমরা ইমিডিয়েটলি আমরা স্মারকলিপি প্রদান করব এবং রোডস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ সড়ক ও জনপদের কন্ট্রাক্টর এই দুর্ঘটনা ঘটার পরেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো যোগাযোগ নাই, কোনো ধরনের কোনো রেসপন্স নাই। এর যদি ভবিষ্যতে এই হত্যার বিচার দাঁড় করতে গিয়া এই এলাকার মানুষ জীবন দিতে হয়, আমরা সব সময় রাস্তায় থাকবো। যেভাবে অতীতের মতো আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, এইটার জন্য এই এলাকার মানুষ সবসময় সোচ্চার রয়েছে, প্রতিবাদী কণ্ঠ রয়েছে। ইমিডিয়েটলি যদি এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের মুরব্বিয়ান তথা এলাকার বৃহত্তর এলাকার মানুষ যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্ত সুনামগঞ্জ রোডে বাস্তব করতে সবসময় প্রস্তুত থাকবো। সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত কি ওই পরিবারকে দেখার জন্য গ্যাসের যারা দায়িত্বশীল আছেন তারা অথবা রোডসের যারা আছেন তারা কেউ আসছিলেন? রোডসের অবশ্যই এটা জানার দরকার আছে। রোডসের কন্ট্রাক্টরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই, জালালাবাদ কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই। অতএব সরকারের এত বড় একটা কন্ট্রাক্টর থাকা সত্ত্বেও রোডস অ্যান্ড হাইওয়ের কন্ট্রাক্টর
রোডস অ্যান্ড হাইওয়ে যেভাবে আমাদেরকে কোনো যোগাযোগ করছে না, কন্ট্রাক্টরের পক্ষ থেকে এখনো কোনো যোগাযোগ করছে না, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ তাদের নিজ চোখে দেখে এসেও 40,000 টাকা দাবি করার পরেও আমরা 40,000 টাকা না দেওয়ার কারণে তারা এই গ্যাস লিকেজটা এই চলন্ত অবস্থায় রেখে গেছে, যার কারণে এই এলাকায় এই দুর্ঘটনা ঘটছে। এই তাজা প্রাণ এই ফকির আলী মারা গেছে, আরও অনেক লোক মারা যেত। তাৎক্ষণিক অবস্থা যদি ফায়ার সার্ভিসের এই জড়ালো ভূমিকা না থাকতো তাহলে অনেক হতাহতের ঘটনা ঘটতো। এর লাগে ফায়ার সার্ভিসের আমরা একটা বিষয় ক্লিয়ার শুনতে চাই, ক্লিয়ার জানতে চাই দর্শকও, আমরাও চাই 40,000 টাকার বিষয়টা কি বলেছে? জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এটা গ্যাস লিকেজ হওয়ার পরে তারা আসছিল, যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিল জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ, সেদিন যদি কারা ছিল, কে বা কারা ছিল, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি রিমান্ড করে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে সেই দিন কারা এখানে এই গ্যাস লিকেজটা বন্ধ করতে তারা 40,000 টাকা দাবি করেছিল। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ 40,000 টাকা দাবি করছে, কিন্তু নিরো এলাকার মানুষ 40,000 টাকা না দেওয়ার কারণে তারা একটা অংশে কাজ করে, বৃহৎ অংশে কাজ। এই 40,000 টাকা দিয়ে গেলে তো ফকির আলী বেঁচে যেত, হ্যাঁ, এই দুর্ঘটনা ঘটতো না। হ্যাঁ, যদি আমরা এই তাৎক্ষণিক 40,000 টাকা দিয়ে দিতাম তাহলে এই ফকির আলীর আজকে এই মৃত্যু হতো না। ধন্যবাদ আপনাকে। এখানে আরো দুজন মুরব্বী রয়েছেন, আমরা তাদের কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা কতটুকু আশাবাদী যে এই আন্দোলনে আপনারা এই এলাকার মানুষ সহযোগিতা করবে এবং এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়বে? আসলে দেখেন, আমাদের এই উত্তর অঞ্চলে, টুকের বাজার অঞ্চলের সব মানুষগুলো শান্তিপ্রিয় মানুষ। আবার যখন কোনো অন্যায় সংগঠিত হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়। যেহেতু এখানে একটা দুর্ঘটনা ঘটছে, তাজা প্রাণ চলে গেছে, আইনানুগভাবে এখন পর্যন্ত কোনো অবগতি, উন্নতি বা আইনানুগভাবে কোনো ব্যবস্থা আইন প্রশাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। এবং যারা এই সমস্ত ঠিকাদার কোম্পানি আছে, কোম্পানি আজ পর্যন্ত আমাদের এলাকার বা ওই যে সুখসপ্ত পরিবার যারা আছে তাদের কাছে তাদেরকে কোনো সমবেদনা পর্যন্ত আজ পর্যন্ত জানায় নাই। এই হিসাবে আজকে এলাকার সমস্ত জনগণ সবাই আজকে এই ব্যাপারে দুঃখিত এবং সবাই এই আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য সবাই প্রস্তুত। কিন্তু আমাদের আইনানুগ যেহেতু একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই হিসাবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পরবর্তীতে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি আমাদের এই এলাকার পক্ষ থেকে অতীতে যেভাবে বিভিন্ন আন্দোলনে, অতীতে যেভাবে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই এলাকার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেইভাবে ফকির মোহাম্মদ শাহিনের এই যে হত্যাকাণ্ড, এটা বলতে পারি আমরা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হিসাবে আমরা বলতে পারি যে এলাকার মানুষ নির্বিশেষে দল মত নির্বিশেষে সব পেশাজীবী মানুষ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা অপেক্ষায় আছি। আমাদের যারা মুরব্বিয়ান আছেন ওনারা আমাদের দিক নির্দেশনা পরামর্শ দেবেন এবং এই পরামর্শ অনুযায়ী আমরা আগামীতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনাদের বক্তব্য। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এই টুকের বাজার বৃহত্তর এলাকাবাসীর সাথে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং এখন পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং যদি এখন পর্যন্ত কেউ আসে নাই, এটা আসলে দুঃখজনক হলেও সত্য যে এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে, জালালাবাদ গ্যাসের পক্ষ থেকেও কেউ আসে নাই এবং রোডসের যারা কাজ করছেন তাদের পক্ষ থেকেও কেউ আসে নাই। এটা আসলে আমরা বা আপনারা যারা শুনছেন আপনাদের মতামত অবশ্যই লিখবেন, কারণ এটা কি করে সম্ভব? একজন তাজা প্রাণ, একজন নিরপরাধ মানুষ কিসের কারণে, কার অবহেলায় প্রাণ গেল, কেন এই পরিবারটি অসহায় হয়ে গেল, কেন এই মাসুম বাচ্চাগুলো এতিম হয়ে গেল, সেই বিষয়টি দেখার দায়িত্ব ছিল যাদের কারণে, যাদের অবহেলায় এই ঘটনাটি ঘটেছে, তারা এসে খবর নিতে, কিন্তু এখন পর্যন্ত নেয় নাই। তারপরও তারা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে আইন এটা দেখবে। কিন্তু আইন যদি দেখে না, গুরুত্ব দেয় না, তাহলে এলাকাবাসীর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা অটল থাকবে এবং জেগে উঠবে সিলেটবাসী। তারা এই দাবিটুকু বা এই কথাই বলছেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।